আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে যারা লাইভটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ। আমাকে একটু জানাবেন যে আপনারা ভয়েসটা শুনতে পাচ্ছেন কিনা। আজকে ইউরোপের ব্যাপারে কথা বলবো, যে ইউরোপের ব্যাপারে আমাদের যে কতটা ভুল ধারণা আছে এবং ইউরোপকে আমরা যতটা চকচকে ঝকঝকে মনে করি, আসলে যে এইটা এর চেয়ে অনেক বেশি ভিন্ন, অনেক বেশি ভয়ঙ্কর, অনেক বেশি ধোঁকা, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা একটা কথা শুনে থাকি যে হচ্ছে ইউরোপে গাড়ি পানির দামে পাওয়া যায়। এই কথাটা সত্যও বলা যায়, আবার একই সাথে মিথ্যাও। মিথ্যা কিভাবে? সত্য হইল যে একটা গাড়ি ইউরোপে বাংলাদেশি টাকা 1 লাখ টাকায়ও পাওয়া যায়। কারণ ওইটা কোন গাড়ি? যেই গাড়িটা হচ্ছে যে কেউ একজন দীর্ঘদিন ব্যবহার করছে, ব্যবহার করে এখন ফেলে দিবে। এখন ইউরোপের নিয়ম হলো আপনি যদি গাড়ি ফেলে দিতে চান তাহলেও আপনাকে টাকা দিয়ে সেটা ফেলতে হয়। একটা নির্দিষ্ট চার্জ আছে, কোনো কোনো ক্ষেত্রে 200 ইউরো, কোনো কোনো ক্ষেত্রে 400 ইউরো পর্যন্ত আপনাকে দিতে হয়। সো একজন ব্যক্তি যে একটা গাড়ি দীর্ঘদিন চালাইছে এবং সেই গাড়িটা এখন মোটামুটি ডিস্টার্ব দেওয়া শুরু করছে, ওই গাড়িটা সে আপনাকে ফ্রিতেও দিতে পারে। বাট সমস্যা হইল আমার এই যে গাড়িটা যেটা আমি বর্তমানে চালাইতেছি, এটা খুবই এভারেজ লেভেলের একটা গাড়ি। ধরেন বাংলাদেশে টয়োটা করোলা আছে, যে ওই ধরনের গাড়ি। এই গাড়িটা আমি যত টাকা দিয়ে কিনছি সেটা ভিন্ন আলাপ, কত দিয়ে কিনছি। বাট এই গাড়িটা আমি চালাইতে যাওয়ার আগে সরকারকে প্রায় 2.5 লক্ষ টাকা দিতে হয়েছে। আপনি পচা গাড়ি কিনেন, ভালো গাড়ি কিনেন, আপনাকে 2.5 থেকে 3 লাখ টাকা মিনিমাম সরকারকে দিতে হবে। আমাদের সাথে নাইম নূর ভাই আছেন, আসসালামু আলাইকুম। ভয়েস ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আরো এক ভাই দেখতেছেন, আজহার মাহমুদ ভাই দেখতেছেন, তাকেও ধন্যবাদ। তো বিষয় হচ্ছে যে এই যে আমার অল্প টাকার গাড়ি, অল্প টাকার গাড়ি বলতে কত? এইটা ধরেন বাংলাদেশি টাকায় গাড়ির দাম আছে 3.5 লাখ টাকার মতো। এটা গ্যাসে চলে, এই জন্য এটার দাম একটু বেশি। এভারেজ লেভেলের গাড়ি, বাট গ্যাসে চলার কারণে এটার দাম বেশি। পেট্রোল যদি হইতো তাহলে এটার দাম কম হইতো, ডিজেল হইলে দাম কম। কিন্তু যেহেতু গ্যাসে চলে, গ্যাসেও চলে পেট্রোলেও চলে, গ্যাসের গাড়িতে 2টা সিস্টেম থাকে, যার কারণে দাম বেশি। ইউরোপে যেহেতু তেলের দাম প্রচুর, যার কারণে গ্যাসে চালাইলে কিছুটা আপনার সাশ্রয় হয়। আবার দেখেন, প্রতি বছর এই গাড়িটা যদি আমি চালাইতে চাই, সরকারকে প্রায় 1.5 লাখ টাকা ট্যাক্স দিতে হবে। অ্যাকচুয়ালি এটা ট্যাক্স না, এটাকে ইন্স্যুরেন্স বলে। ঐতিহাসিক ঐতিহ্য গ্রামীণ প্রকৃতি ভাই, উনিও দেখতেছেন, আপনাকেও ধন্যবাদ। প্রতি বছর আমাকে ইন্স্যুরেন্স পে করতে হবে 1200 ইউরো। 1200 ইউরো বলতে বাংলাদেশি টাকায় ধরেন প্রতি মাসে হিসাব করলে 100 ইউরো করে, তাতে প্রায় 14,000 টাকা। সো বছরে কিন্তু আমার গাড়ি চালানোর জন্য সরকারকে 1.5 লাখ টাকা দিতে হইতেছে। আবার আমার একটা মোটর সাইকেল আছে, সেই মোটর সাইকেল চালানোর জন্য সরকারকে আমার প্রায় 1 লাখ টাকা দিতে হয়। তাইলে দেখেন, আপনারা যে বলেন যে ইউরোপে অনেক টাকা, আমাকে অনেকে বলেন যে ভাই আপনি অনেক টাকা কামাই করেন, আপনার তো টাকার অভাব নাই, আপনি আমাদেরকে কিছু টাকা দেন, দান করেন। এই ধরনের কথাবার্তা যারা বলেন তাদেরকে আমি আসলে বাস্তবতা বুঝাইতেছি। দেখেন, ইউরোপে যদি আপনি একটা স্বাভাবিক জীবন যাপন করতে চান, ইউরোপিয়ানরা যেভাবে চলে, তাইলে কিন্তু আপনার আসলে কিছু থাকবে না। আপনি যা কামাই করবেন সব খরচ হয়ে যাবে। এখন বাংলাদেশের যে দেখেন, যারা ইটালিতে থাকে বা ইউরোপে থাকে, তাদের অনেক টাকা, তারা কি করে? তারা টাকাগুলো সেভ করে, এবং এই টাকা সেভ করতে যায় তাদের অনেক কষ্ট করতে হয়। ধরেন অনেকের, ইউরোপে যারা থাকে বেশিরভাগ লোকই পরিবার নিয়ে থাকে না, ধরেন 10% মানুষ ম্যাক্সিমাম পরিবার নিয়ে থাকে। তো যারা পরিবার নিয়ে থাকে তাদের আসলে বড়লোক হওয়ার কোনো সুযোগ নাই। কারণ পরিবার নিয়ে থাকলে একটা গাড়ি লাগে, পরিবার ছাড়া থাকলে হয়তো গাড়ি ছাড়া চলে, মোটরসাইকেল দিয়ে চলে যায় বা বাসের উপর চলে যায়। তো যারা বাস ট্রেনে যাতায়াত করে তাদের কিন্তু এই যে এক্সট্রা, আমি হিসাব করে দেখছি, গাড়ি বাবদ আমার বছরে 5 লাখ টাকা বাড়তি খরচ হয়। এখন এই 5 লাখ টাকা যদি আমি 2 বছর 3 বছরে জমাই, তো 2-3 বছরের টাকা দিয়ে কিন্তু আমি একটা জমি রাখতে পারি, যে জমিটা আবার 5 বছর পরে আমি 1 কোটি টাকা বিক্রি করতে পারি। তো এই হচ্ছে বিষয়। আসলে ইউরোপে গাড়ির দাম
কম, এইটা যতটা সত্য তার চেয়ে বড় সত্য হলো ইউরোপে গাড়ি পাল্টে গেলে আপনাকে হিউজ টাকা খরচ করতে হবে, এবং যেই টাকা খরচ করলে আপনি আসলে খুব বেশি আগাইতে পারবেন না। তো এটা হচ্ছে ইউরোপের বাস্তবতা। ইউরোপের বিষয়ে আমাদের প্রেমটা হলো কি, অনেক সময় দেখবেন ইউরোপে ভালো, ইউরোপের জীবনযাত্রা। আবার এই যে টাকা বেশি নিতেছে, এর আগে আমি আরো 2-3 বছর আগে একটা গাড়ি কিনছিলাম, তখন আমি পে করছি যা টাকা তার চেয়ে এখন 200-300 টাকা বেশি পে করলাম। কেন করতে হইলো? কারণ এই টাকা প্রত্যেকটা জনগণের থেকে বেশি বেশি টাকা নিয়ে সরকার ওইগুলোকে ইউক্রেনে খরচ করতেছে। মনে করেন ইটালিয়ান সরকার যদি কোথাও যুদ্ধ লাগে, সেই যুদ্ধের টাকা কোত্থেকে নিতেছে? এই যে জনগণের কাছ থেকে বিভিন্ন খাতে থেকে সে টাকা নিতেছে। বাট এটা জনগণ বুঝতে পারে না, কারণ তাদের ক্যালকুলেশনটা খুব সূক্ষ্ম, সাদা চোখে সেটা বোঝা যায় না। তো যেটা বলছিলাম, ইউরোপের প্রতি আমাদের প্রেমটা হইল ওকে, ইউরোপের ব্যাপারটা হইল, ধরেন একজন মানুষ সে প্রেম করছে 2 বাচ্চা 3 বাচ্চার মায়ের সাথে, বা এটা তার বাল্য প্রেম ছিল, তখন সে ওইটারে পাইছে, কিন্তু সে যে কি পাইছে এটার কারণে সে মানুষ তারে কি ভাবলো এটা নিয়ে কিন্তু তার চিন্তা করার সময় নেই। তো ইউরোপে অনেকে টাকা আছে, এইটুকু শুই নেই, বছরে মাসে 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করা যায়, এইটুকু হিসাব করে আর কোনো কিছু মানুষ হিসাব করে না। আপনি যদি সবকিছু হিসাব করেন তাহলে দেখবেন আপনি বাংলাদেশে যদি মাসে 20-30 হাজার টাকা ইনকাম করেন, সেখানে যদি আপনি আপনার পরিবার পরিজন নিয়ে থাকেন, মা বাবা স্ত্রী সন্তান, ওইটা কিন্তু একটা লাইফ। আপনার নিজস্ব কালচার, নিজস্ব খাবার দাবার, কষ্ট হইতেছে, বাট ওই জীবনটা একটা সামাজিক জীবন। কিন্তু এখানে আসলে আপনি বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি হয়তোবা মাসে একবারও জুমার নামাজ পড়তে যেতে পারবেন না, বিভিন্ন রকম পরিস্থিতি, আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলে আপনাকে কেউ দেখবে না, অনেক রকম ব্যাপার আছে যেটা একটা অসুবিধা। সেই অসুবিধাগুলো আসলে বাংলাদেশের নাগরিকরা কেউ হিসাব করে না। বাট আমি সবকিছু আসলে একটু হিসাব করে, মানে ইউরোপের নেগেটিভ পজিটিভ সবকিছুই আমি আসলে আপনাদেরকে দেখাইতে চাই, এবং আমি মনে করি যে এইটা সবার এই জিনিসগুলো জানা উচিত। ইউরোপের নেগেটিভ জিনিসগুলো আসলে কেউ বলে না, বাট আমি বলার চেষ্টা করি। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।